ন্যায়, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাহলে আপনি এটা কাগজে কলমে বলছেন, কিন্তু আপনি মুখেই প্রথমেই আপনি ওদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। আপনি যদি সরকার গঠন করেন, আপনি নারীদের জন্য কি করবেন? এটা সোজা কথা, এটা আমার পার্সোনাল অবজারভেশন। আপনি জামাতকে ধর্ম দিয়ে, ৭১ দিয়ে, নারী দিয়ে সমালোচনা করে আপনি জামাতকে মোকাবেলা করে সেই আবার আওয়ামী লীগের মতো জামাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন। আমরা দেখতে পাই যে নির্বাচন চলে এলেই একটা ধর্মীয় আবেশ ছড়িয়ে পড়ে চারদিকে। পোশাকে পরিবর্তন আমরা দেখতে পাই, ছেলেদের মেয়েদের যারা প্রার্থী থাকেন বিশেষ করে তাদের পোশাকে পরিবর্তন দেখতে পাই। ধর্ম এবং রাজনীতি, এই আবহটা আসলে কেন তৈরি হয় এবং এটার সাথে আসলে বিশেষ কি সম্পর্ক আছে? আমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ বলি, সেখানে ধর্মীয় প্রভাবটা এত বেশি কেন? এটা আমাদের কালচারাল, আসলে অনেক দীর্ঘদিন ধরে এটা সমাজে এইভাবেই চলে আসছে। আমি আসলে তাদের প্রার্থীদের অ্যাপিয়ারেন্সটা হয়তো আমরা সমালোচনার জন্য বলতে পারি, কিন্তু আমি যেটাতে বেশি প্রতারণামূলক মনে করি, আপনি যখন কাউকে বলবেন যে আপনি যে ধর্মে বিশ্বাস করেন, ধরেন আমি একজন মুসলিম, সো আমার দিন শেষে কিন্তু আমার শেষ ভরসাকে আল্লাহ তাআলা, হ্যাঁ অবশ্যই, সো যে যার ধর্মের সে কিন্তু তার সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তো আপনি যখন সবচেয়ে সেই সেন্সিটিভ জায়গাটাতে বলবেন যে আপনি যদি এই মার্কায় ভোট না দেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, বা আল্লাহ আপনার উপর নাখোশ হবে, বা আপনি হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করলে এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুবই প্রতারণামূলক মনে হয়। এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি যখন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য লড়ছেন, তাহলে ওই 10% যে ইসলাম ধর্মে বিশ্বাস করে না, বা যে আপনার ধর্মে বিশ্বাস করে না, অন্য ধর্মে বিশ্বাস করে, তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে একজন মানুষকেও আপনি বাদ দিতে পারবেন না যখন আপনি পুরো বাংলাদেশে জনপ্রতিনিধিত্ব করার জন্য আপনি একজনকেও দিতে পারবেন না, তাই না? যে আপনার সাথে দ্বিমত পোষণ করে, তার আপনি যখন তার ইশতেহারে আছে, প্রত্যেকটা দলের ইশতেহারে আছে, আমি কিন্তু এটা শুধু জামাতের কথা বলছি না, যে ন্যায়, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাহলে আপনি এটা কাগজে কলমে বলছেন, কিন্তু আপনি মুখেই প্রথমেই আপনি ওদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এটা একটা। দুইটা, থার্ড হচ্ছে, যে দলগুলো, যে সেকুলার দলগুলো, আমরা কি করি কি, যে এই নারী ইস্যুতে বা এই ধর্ম ইস্যুতে আমরা ইসলামপন্থী দলগুলোকে সবচেয়ে বেশি অ্যাটাক করি, এবং এটাকেই তারা সেকুলার দলগুলো তাদের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটাকে না করে আপনি কতটুকু স্ট্রং, আপনি যদি সরকার গঠন করেন, আপনি নারীদের জন্য কি করবেন? আপনি ধর্মের উপরে গিয়ে, যে আপনার ধর্মে বিশ্বাসী না, বা সব ধর্মে, সব লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে আপনি কিভাবে রাজনীতি করবেন সেটার রোডম্যাপ দেওয়া, এবং সেটাকে এতটা স্ট্রং করা যাতে অপোজিটটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ আপনি এই তর্ক করে কিন্তু আপনি সেটাকে মোকাবেলা করতে পারবেন না, এবং সামনে আগে শুনেছিলাম, এবং সামনে এটা আরো কঠিন হবে। আপনি আমার এটা সোজা কথা, এটা আমার পার্সোনাল অবজারভেশন। আপনি জামাতকে ধর্ম দিয়ে, ৭১ দিয়ে, নারী দিয়ে সমালোচনা করে আপনি জামাতকে মোকাবেলা করে সেই আবার আওয়ামী লীগের মতো জামাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন। জামাতকে আপনার মোকাবেলা করতে হলে আপনাকে এই ইস্যুগুলাতে এতটা স্ট্রং হতে হবে। আপনি বলতে আমি সেকুলার পন্থীকে বলছি, বা অপোজিট যারা আছে তাদেরকে বলছি, তাদেরকে এতটা স্ট্রং হতে হবে যে মানুষ বাধ্য হয় যে আপনাকে বেছে নিতে। নারী নেতৃত্বের নিকট ভবিষ্যৎ, একেবারে নিকট ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন? আমি তো হোপফুল, আমি পজিটিভ দেখি, ব্রাইট দেখি। কারণ এই প্রজন্মের যারা তরুণ নারী নেতৃত্ব আছে, তারা মানে একটা নৃশংস স্বৈরাচার পতনের সাথে গণ অভ্যুত্থান দেখেছে, গণ অভ্যুত্থানকে সফল করেছে। সো পরবর্তীতে তাদেরকে বাদ দিয়ে এবং তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাদ দিয়ে যে কারো রাজনীতি করা খুবই চ্যালেঞ্জিং হবে। সো এটা যে শুরু হলো, এটা আমার কাছে মনে হয় না যে এই নির্বাচন কেন্দ্রিক বা গণ অভ্যুত্থান কেন্দ্রিক দেখে খুব আলোচনা ছিল, পরে থেমে যাবে। আমার কাছে মনে হয় না সেটা।